মিটিং এর নাম পড়ছেন? কি নাম দিছি মিটিং এর? কি মেডিকেল? রেকর্ড করতেছিস রে? আমি দেখি কেমন হয়। রেকর্ড করতেছিস রে? আমি দেখি কেমন হয়, এটা আজকে ট্রায়াল দিয়ে দেখি। আমি যা করে দেখছিলাম কোয়ালিটি ভালো না, তেমন একটা আওয়াজের সমস্যা হয়। শুরু করব? শাহেদ কই? ইন্টারনাল সরি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারছিস তাহলে যদি সমস্যা হয়। আমি হেডফোন দিয়ে শুনতেছি। আমার এমনিতে মাইক্রোফোনে মেবি সমস্যা আছে, ইন্টারনেট। ও আচ্ছা, ইন্টারনাল পার্সোনাল সমস্যা। মেবি সাউন্ড একটু কম আছে। আচ্ছা আমার রে শাহেদ কই? আমি একটু চেক করে দেখি আমার ভিডিওটা চলছে না। আচ্ছা এখনো বাইরে? ও না বললো শুরু করতে, মেসেজ দিছো গ্রুপে। রেকর্ড করলাম, ইয়াই ওপেন করি নাই, কেমনটা লাগে? আচ্ছা শুরু করে দি তাইলে, ও আসুক। আচ্ছা দাঁড়া আমি ব্লুটুথ মাইক্রোফোন অফ করি। স্পিকার না দিলে শোনা যাবে না। এখন কথা বলতো। হ্যাঁ ঠিকঠাক। এখন কথা শোনা যাচ্ছে, যাই হোক। আচ্ছা আমি শুরু করি তাহলে। আচ্ছা শুরু কর। আচ্ছা আমরা আজকে পড়বো পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ নামের মধ্যে আছে আলসার। আলসার শব্দটা নামের মধ্যে আছে, তার মানে এখানে কি হবে, আলসার রিলেটেড আর কি। আলসার মানে কি? কি স্ক্রিন আবার সমস্যা হচ্ছে কেন? শুরু করে দিছস? আরে না। আচ্ছা পেপটিক আলসার ডিজিজ, তাহলে প্রথমে আমাদের জানতে হবে আলসার কি। আলসার কি? আলসার হলো ডিসকন্টিনিউশন ইন দা কন্টিনিউটি অফ কি, স্কিন আর মিউকাস মেমব্রেন, অর্থাৎ স্কিন আর দাঁড়া, আমি মিউকাস কি রেকর্ডিং করবো নাকি হুমায়ুদ রেকর্ডিং তুই তুই করতেছস? কর তুই কর। আচ্ছা দাঁড়া, শুরু করি আমি আবার। শুরু করে জানা শুরু আমাকে। কর। ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা পড়তেছি পেপটিক আলসার ডিজিজ। এখানে আলসার জিনিসটা কি আমাদের প্রথমে জানতে হবে। আলসারটা হলো আমাদের যে স্কিন আছে, আমাদের যে স্কিন আর যে মিউকাস মেমব্রেন আছে, আমাদের বডির ইন্টারনাল যেসব অর্গান, ওখানে লাইনিং হিসেবে মিউকাস মেমব্রেন থাকে, মিউকাস মেমব্রেন। এদের যে কন্টিনিউয়াস অবস্থা, এটা তো নর্মালি কি থাকে, কন্টিনিউয়াস থাকে, কোনো মাঝখানে ক্ষত থাকে না বা কোনো ব্রিজ থাকে না। যদি এমন হয় যে মিউকাস মেমব্রেনের যে কন্টিনিউটি আছে, মাঝখানে কোনো অংশ কি হয়ে গেছে, ব্রিজ হয়ে গেছে বা কন্টিনিউটিটা নষ্ট হয়ে গেছে, এই অবস্থাকে আমরা কি বলি, এই অবস্থাকে আমরা কি বলি, আলসার বলি। তাইলে যেহেতু আমরা পেপটিক আলসার পড়তেছি, তাহলে পেপটিক আলসার বলতে আলসারটা কোন জায়গায় হচ্ছে? আলসারটা হচ্ছে মেইনলি দুইটা জায়গায়। মেইনলি দুইটা জায়গায় আলসারকে পেপটিক আলসার বলা হয়। একটা হলো স্টোমাক, স্টোমাক, আরেকটা হলো ডিউডেনাম, ডিউডেনাম। তাহলে স্টোমাক আর ডিউডেনাম, এই দুইটা জায়গায় যেসব আলসার হচ্ছে আমরা এটাকে কি বলি, পেপটিক আলসার ডিজিজ বলি। অর্থাৎ এক্ষেত্রে তো স্কিনের কথা আসবে না, এক্ষেত্রে কথা আসবে কার, মিউকাস মেমব্রেনের। আমরা জানি আমাদের যে স্টোমাক আর ডিউডেনাম, এদের চারটা করে লেয়ার আছে। মিউকাস, মিউকোসা, সাব মিউকোসা, মাস্কুলার লেয়ার আর কি সেরোসা। এর মধ্যে মিউকাস যেটা, এটা তো একদম ভেতরের দিকে থাকে, লুমেনের সাথে সংস্পর্শে থাকে। এই যে মিউকোসা, এখানে যদি কোনো অংশে ব্রিচ হয়ে যায় বা ক্ষত হয়ে যায়, এটাকে আমরা কি বলবো, পেপটিক আলসার ডিজিজ বলবো। স্টোমাকে হতে পারে আর ডিউডেনামে হতে পারে। এখন ডিউডেনামে বেশি হয় না স্টোমাকে বেশি হয়? আনসারটা হলো ডিউডেনামে বেশি হয়, এর প্রপোর্শনটা হলো 4:1, 4:1 ডিউডেনাম। এখন আবার প্রশ্ন আসে স্টোমাকের কোন জায়গায় বেশি হয়। এখন এটা জানতে হলে প্রথমে স্টোমাকের ইন্টারনাল যে ইন্টেরিয়র যেটা, এটা আমাকে জানতে হবে। স্টোমাকের দেখ, স্টোমাক যখন খালি অবস্থায় থাকে বা নন ডিস্টেন্ডেড অবস্থা থাকে, তখন এর কিছু
ফোল্ড দেখা যায়, টেম্পোরারি কিছু ফোল্ড দেখা যায়, এদেরকে কি বলা হয় বলতো? স্টোমাকের যে টেম্পোরারি ফোল্ড, রোগী 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 বলা হয়। হ্যাঁ, তাহলে রোগী শুধুমাত্র হাসপাতালে না, রোগী শুধুমাত্র হাসপাতালে থাকে না, কই থাকে? স্টোমাকেও থাকে। আচ্ছা, এই যে রোগী, এই রোগীর যখন এই রোগী তো সবখানে আছে মোটামুটি, কিন্তু দেখ স্টোমাকের তো দুইটা কার্ভেচার আছে, একটা হলো লেসার কার্ভেচার, এ হলো লেসার কার্ভেচার, আর একটা কি গ্রেটার কার্ভেচার। এটা লেসার কার্ভেচারের দিকে দেখ, রোগী যেগুলা এগুলা একটু লেস প্রমিনেন্ট হয়ে গেছে, অর্থাৎ লেসার কার্ভেচারের দিকে রোগীগুলো নাই বললেই চলে, একদম লেস কি প্রমিনেন্ট। তাহলে কি হবে এখানে, ঘটনাটা কি? যদি কোনো খাবার ইসোফেগাস থেকে ডিরেক্টলি আসে স্টোমাকে, কোনো খাবার ধর স্টোমাকে আসে, তাহলে প্রথমে আসার জায়গাটা কই? ডিরেক্টলি পাস করতে পারবে হলো এই যে লেসার কার্ভেচারের এই অংশ দিয়ে, যেখানে কোনো রোগী নাই, যেখানে কোনো বাধা নাই, মানে এটা একটা ক্যানেলের মতো হয়ে আছে। যেহেতু এখানে কোনো রোগী নাই, এটা একটা ক্যানেলের মতো হয়ে আছে, এই জায়গাটার নাম হলো গ্যাস্ট্রিক ক্যানাল। গ্যাস্ট্রিক ক্যানাল, যেহেতু গ্যাস্ট্রিক ক্যানাল বা লেসার কার্ভেচারের দিকে এই এরিয়াটা সবচেয়ে বেশি বেশি ইনসাল্টেড হচ্ছে, সবচেয়ে বেশি ইরিটেশনের সম্মুখীন হচ্ছে, তাই এই জায়গাতে সবচেয়ে বেশি কি হবে? আলসার হবে। তাহলে স্টোমাকের কোন জায়গায় আলসার বেশি হয়? লেসার কার্ভেচার বরাবর, লেসার কার্ভেচার বরাবর। আর যদি বলে কোন ওয়াল বরাবর, এন্টেরিয়র ওয়াল না পোস্টেরিয়র ওয়াল? স্টোমাকের তো দুইটা সারফেস আছে যখন আমরা হাতে নিই, এন্টেরিয়র ওয়াল না পোস্টেরিয়র ওয়াল? আনসারটা হবে পোস্টেরিয়র ওয়াল। আচ্ছা, এবার যদি বলে ডিউডেনাম, ডিউডেনামের কোন জায়গায় সবচেয়ে বেশি আলসার হবে? আনসার কি হবে? আনসার হবে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। হ্যাঁ, ডিউডেনামের তো অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে স্টোমাকের সাথে সবচেয়ে ডিরেক্ট স্টোমাকের সাথে লাগানো কোনটা? ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। এই কারণে যেহেতু স্টোমাক থেকে ডিরেক্টলি খাবারগুলা কই যাচ্ছে? ডিউডেনামে যাচ্ছে ফার্স্ট পার্ট হয়ে। এই কারণে ফার্স্ট পার্ট যেটা, ওটা সবচেয়ে বেশি পরিমাণ কি প্রোন টু পেপটিক আলসার। ফার্স্ট পার্ট অফ ডিউডেনামটা পেপটিক আলসার ডিজিজ বেশি হয় এখানে। আচ্ছা, তাহলে সাইট জেনে নিলাম, এই দুটো হলো সবচেয়ে কমন সাইট আর কি। এছাড়া কিছু অ্যাবনর্মাল বা আনকমন সাইটও আছে যেখানে কি হতে পারে? পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এগুলো কি কি কেউ একজন বল, এগুলো কিন্তু অ্যানাটমিতে ছিল, বল। কি বলতে পারছস? পেপটিক আলসার ডিজিজ এই দুটো জায়গা ছাড়া আর কই কি হতে পারে? আচ্ছা আমি বলি, একটা হলো মেকেলস ডায়াবেটিকুলাম। মেকেলস ডায়াবেটিকুলামে হতে পারে। কেমনে মেকেলস ডায়াবেটিকুলামে কেমনে হয়? মেকেলস ডায়াবেটিকুলামে অনেক সময় দেখা যায় এখানে কিছু কি থাকে, কি বলা হয় এটাকে, একটোপিক কিছু টিস্যু থাকে। একটোপিক টিস্যু কিসের একটোপিক টিস্যু? হয়তো বা গ্যাস্ট্রিক টিস্যু থাকে, অর্থাৎ স্টোমাকে যে টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো মেকেলস ডায়াবেটিকুলামে চলে আসছে। অথবা অনেক সময় দেখা যায় প্যানক্রিয়াটিক টিস্যু থাকে, প্যানক্রিয়াটিক টিস্যু তো আমাদের কনসার্ন না আজকের জন্য। তাহলে এখানে যদি একটোপিক গ্যাস্ট্রিক টিস্যু থাকে, তাহলে গ্যাস্ট্রিক টিস্যুতে তো যেসব ডিজিজ হয় সব ডিজিজ এখানে হতে পারে। গ্যাস্ট্রিক যে টিস্যু ওখানে কি হয়? পেপটিক আলসার ডিজিজ হয়, তার মানে এখানেও পেপটিক আলসার ডিজিজ হতে পারে। আচ্ছা, আরেকটা কজ আছে, ওটা হলো আরেকটা ডিজিজ, ওটার নাম হলো জোলিঞ্জার এলিসন সিনড্রোম। জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এখানে কি হয়? জোলিঞ্জার এলিসন সিনড্রোমটা হলো টিউমার অফ দ্য কি টিউমার অফ দ্য জি সেল। স্টোমাকে অনেক রকম সেল আছে না, এর মধ্যে গ্যাস্ট্রিন সিক্রেটিং যে সেলটা, এর নাম কি বলতো? গ্যাস্ট্রিন যে সিক্রেট করে, এটাকে বলা হয় জি সেল। জি সেল বলা হয়। এই যে জি সেল, জি সেলের একটা কাজ হলো, জি সেলের প্রভাবে, জি সেলের কাজ কি? জি সেলের প্রভাবে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয়। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিন গ্যাস্ট্রিনের প্রভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়। অনেক সময় দেখা যায় এই যে জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেট হচ্ছে, গ্যাস্ট্রিন যদি কোনোভাবে কি হয়ে যায়, মানে অ্যাবনরমালি প্রলিফারেট করে যায়, তখন বেশি বেশি গ্যাস্ট্রিন সিক্রেট হবে, অথবা টিউমার আর কি, জি সেলের টিউমার। জি সেলের যদি টিউমার হয় তাহলে বেশি বেশি গ্যাস্ট্রিন সিক্রেট হবে, আর বেশি বেশি গ্যাস্ট্রিন সিক্রেট হলে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি সিক্রেট হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড এই যে লুমেনা আসবে, লুমেনা এসে এই যে মিউকোসাকে আলসার করাবে না, মিউকোসাকে ধ্বংস করে দিবে না। এই যে সিনড্রোমটা, এটাকে বলা হয় জোলিঞ্জার এলিসন সিনড্রোম। জোলিঞ্জার এলিসন সিনড্রোম, এলিসন সিনড্রোম। বুঝছিস এটা? তাহলে সাইড গুলো কি কি? এটা হলো একটা ডিজিজের নাম বললাম আর কি। জোলিঞ্জার এলিসন সিনড্রোমে কিন্তু পুরো জিআইটি তে আলসার হবে, পুরো জিআইটি তে আলসার হবে। এটুকু যা বললাম, বুঝছিস? হ্যাঁ। আচ্ছা, এবার আসি রিস্ক ফ্যাক্টর বা কি কি কারণে পেপটিক আলসার ডিজিজ সবচেয়ে বেশি হয়। প্রথম যেটা একদম জিজ্ঞেস করলে প্রথম যেটা উচ্চারণ করতে হবে, ওটা হলো একটা ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়ার নাম হলো হেলিকোব্যাক্টর পাইলোরি, এইচ পাইলোরি।
এইচ পাইলোরির কারণে সবচেয়ে বেশি পরিমাণে পেপটিক আলসার ডিজিজ হয়। আচ্ছা, বলা হয়ে থাকে 90% অফ ডিউডেনাল আলসার, ডিউডেনামের যে পেপটিক আলসার হচ্ছে তার 90%, এবং গ্যাস্ট্রিক আলসারের 70% হয় কিসের কারণে? হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে। তাহলে প্রথম কোজ পেলাম বা প্রথম রিস্ক ফ্যাক্টর কি পেলাম? হেলিকোব্যাক্টার পাইলোরি। আচ্ছা, দ্বিতীয় যেটা উচ্চারণ করতে হবে ওটা হলো NSAID। এটা হলো একটা ড্রাগ, কিছু ওষুধ যেগুলো ব্যথার ওষুধ হিসেবে বা অ্যান্টি ইনফ্লামেটরি বা ফিভারের জন্য খাওয়া হয়। NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এগুলোর কারণে কি হতে পারে? পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এই দুইটা সবচেয়ে বেশি কি কমন আর কি, সবচেয়ে বেশি বেশি রিস্ক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে উপরে। আচ্ছা, আর কি কি কারণ বললাম? একটা তো বললাম অলরেডি, জোলিঞ্জার এলিসন সিনড্রোম। জোলিঞ্জার এলিসন সিনড্রোমের কারণে হতে পারে। এছাড়া আর কি কি কারণ হতে পারে বলা আছে? স্মোকিং, তারপর আর কিছু কজে হতে পারে। সাইকোলজি, সরি, স্ট্রেসের কারণেও হতে পারে। যারা অনেকদিন আইসিইউতে আছে বা ফিজিক্যাল স্ট্রেস আছে, ওদের কিন্তু অনেক বেশি পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের জন্য ওদের যে মিউকোসাতে কি হতে পারে? ব্রিচ হতে পারে, অর্থাৎ আলসার হতে পারে। তাহলে কি কি বললাম? হেলিকোব্যাক্টার পাইলোরি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, আর কি বললাম? জোলিঞ্জার এলিসন সিনড্রোম, আর স্ট্রেসের কারণে, সিগারেট, এসবের কারণে কি হতে পারে? আচ্ছা, প্রলং স্টারভেশন করলে কি তোর মানে ইয়া হইতে পারে, আলসার হইতে পারে? হ্যাঁ, আলসার হতে পারে এমনটা না। আমার জানা মতে যাদের গ্যাস্ট্রিক আলসার আছে, ওরা যখন বেশি খায়, ওরা যখন ধর খাচ্ছে, খাওয়ার সময় ওদের আলসারের যে ব্যথাটা ওটা অনুভব বেশি হয়। আর যাদের ডিউডেনাল আলসার আছে, ওরা রিলিফ ফিল করে কোন সময়? যখন খায় তখন রিলিফ ফিল করে, অর্থাৎ ওই ব্যথাটা তখন একটু কমে ওদের। এটা একটা কারণ আছে। যখন দেখ খাচ্ছে একটা মানুষ, খাচ্ছে, খাবারটা যখন স্টোমাকে যায়, এর আগে এবং পরে কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড শুধুমাত্র কিন্তু স্টোমাক থেকে সিক্রেট হচ্ছে, ডিউডেনাম থেকে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড অলরেডি কিন্তু আলসার আছে, এর উপর আরো বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হচ্ছে, তাহলে ব্যথাটা আরো বাড়বে কিনা কমবে? তুই বল, এগ্রিভেট হবে না কমবে? বাড়বে না? বাড়বে। বাড়বে। আবার ডিউডেনামে দেখ, ডিউডেনামে যখন খাবারটা যায় তখন কি সিক্রেট হয় বলতো? বাইকার্বনেট সিক্রেট হয়। তাহলে উল্টা না, বাইকার্বনেট সিক্রেট হচ্ছে, অর্থাৎ আগেরটার অপোজিট। অর্থাৎ যেখানে পেপটিক জ্বর ওর আলসার ছিল ডিউডেনামে, এখন বাইকার্বনেট সিক্রেট হচ্ছে, তাহলে আগের চেয়ে অবস্থাটা একটু ভালো হবে। এই জন্য যাদের ডিউডেনাল আলসার আছে ওরা খাইতে বেশি পছন্দ করে, এবং এত বেশি খায় ওরা খাইতে খাইতে মোটা হয়ে যায়, খাইতে খাইতে মোটা হয়ে যায়। তাহলে আমার জানা মতে এটাই আর কি। আচ্ছা, এবার পেপটিক আলসার ডিজিজটা কেন হবে, মানে মেকানিজমটা কি? মেকানিজমটা কি? হোয়াট ইজ দ্য মেকানিজম অফ পেপটিক আলসার ডিজিজ? কেন এখানে মিউকোসার এটা কি হবে, ব্রিচ হবে? এটার একটাই কথা, সেটা হলো আমাদের যে যে দুইটা সাইড বললাম, আমরা মেইনলি স্টোমাক আর ডিউডেনামকে চিন্তা করবো। স্টোমাক আর ডিউডেনামকে, স্টোমাক আর ডিউডেনামের মেইনলি ডিফেন্স মেকানিজম কি? ডিফেন্স মেকানিজম কি? ডিফেন্স মেকানিজম হলো মেইনলি স্টোমাকের ডিফেন্স মেকানিজম কি বল? মানে স্টোমাককে নিজের হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বাঁচাই কে? প্রথমে হলো, মিউকাস। হ্যাঁ, মিউকাস। মিউকাস যে লেয়ার, প্রথমে এটা বাঁচায়। মিউকাস হলো একটা থিক সিক্রেশন, যেটা যে মিউকাস নেক সেল আছে, স্টোমাকের মিউকাস নেক সেল, ওখান থেকে সিক্রেট হচ্ছে। তাহলে প্রথম ডিফেন্স মেকানিজম হলো স্টোমাকের ক্ষেত্রে মিউকাস। আবার ডিউডেনামের ক্ষেত্রে বাইকার্বনেট সিক্রেট হয়। এই বাইকার্বনেটটা ডিউডেনামে যে অ্যাসিডিক খাবার যাচ্ছে স্টোমাক থেকে, এখান থেকে রিলিফ দিচ্ছে। তাহলে এগুলো হলো ডিফেন্স মেকানিজম, নর্মালি এগুলো কাজ করে। এছাড়া এখানে যে সেলগুলো থাকে, এখানে যে সেলগুলো থাকে এপিথেলিয়াল সেল, এদের মধ্যে টাইট জাংশন থাকে। টাইট জাংশন মানে আমরা জানি এখানে একটা সেলের সাথে আর একটা সেল কি থাকে, খুব টাইটলি অ্যাডার করা থাকে, যার কারণে খুব কি হতে পারে না, কোনো কিছু পেনিট্রেট করে যেতে পারে না। তাহলে এটা একটা কি, এটা একটা ডিফেন্স মেকানিজম আর কি। এছাড়া এখানে যে ব্লাড ফ্লো, জিআইটিতে যে ব্লাড ফ্লো গুলো কি করে, যে প্রোটন সিক্রেট হচ্ছে বা অ্যাসিড সিক্রেট হচ্ছে, অ্যাসিডকে ওয়াশ আউট করে নিয়ে যায়, তাহলে এগুলো হলো মেইনলি কি। আরেকটা যেটা ফাইনাল, ওটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। এই পাঁচটা মনে রাখতে হবে, এগুলো তো ইজি। প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হলো অ্যাসিড লাস্টের সিক্রেশন দুটো কমানো। আরেকবার বলতো। আমি প্রথম বললাম ডিফেন্স মেকানিজম গুলো কি কি। প্রথমটা হলো মিউকাস। মিউকাসটা কি করে, অ্যাসিড থেকে অটোলাইসিসটা প্রিভেন্ট করে আর কি, যেন স্টোমাক নিজের অ্যাসিড দ্বারা নিজে কি না হয়, আলসারেশন না হয়, এটা প্রিভেন্ট করে। এছাড়া ডিউডেনামে বাইকার্বনেট অ্যাসিড সিক্রেট হয়, এটা তো আমরা জানি। এছাড়া যে সেলগুলো আছে, সেলগুলোর মধ্যে টাইট জাংশন থাকে, যার কারণে কি হতে পারে না, কোনো সমস্যা নরমালি হয় না। এছাড়া যে ব্লাড ফ্লো, অনেক বেশি ব্লাড ফ্লো থাকার কারণে যে অ্যাসিড সিক্রেট হচ্ছে, এগুলো ওয়াশ আউট হয়ে যায়। এছাড়া লাস্টেরটা হলো প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা প্রোটেক্টিভ ফাংশন আছে স্টোমাকে। এটা কি করে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হচ্ছে, সিক্রেশনটাকে কমায়, এবং
মিউকাস সিক্রেশনটাকে বাড়ায়। তাহলে একই সাথে যে এসি সিক্রেশন কমাচ্ছে, তাহলে কি করতেছে, এসি সিক্রেশন কমাচ্ছে আর মিউকাস সিক্রেশনটাকে কি করতেছে, বাড়াচ্ছে। তাহলে এগুলো হলো ডিফেন্স মেকানিজম। আর স্টোমাকের নরমালি কি আমরা জানি, তাহলে আমরা কি পড়তেছি, আমরা পড়তেছি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে কি হচ্ছে, আলসারেশন হচ্ছে, আলসার হচ্ছে। তাহলে কোনো কারণে যদি দেখা যায় এই দুইটা মানে একদিকে অ্যাসিড সিক্রেট হচ্ছে, অন্যদিকে ডিফেন্স মেকানিজম, এই দুইটার মধ্যে যদি সামঞ্জস্য না থাকে বা প্রপোর্শন যদি ঠিক না থাকে, বা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন যদি আপার হ্যান্ড পেয়ে যায় বা এটা যদি কমে যায়, এই ডিফেন্স মেকানিজমটা কোনো কারণে যদি কমে যায়, তাহলে কি হবে, তাইলে আলসারেশন হবে। তাহলে আলসারেশনের মেন মেকানিজমটা বুঝছিস কেন হবে, ডিফেন্স মেকানিজমটা কোনো কারণে কমে গেছে বা এই জিনিসটা আপার হ্যান্ড লাভ করছে, তাহলে এইসব কারণে কি হবে, পেপটিক আলসার ডিজিজ হবে। তাহলে ক্লিয়ার? Yes. হ্যাঁ। আচ্ছা, এবার যে যে দুইটা মেন কারণে পেপটিক আলসার ডিজিজ হয়, কি কি বললাম, হেলিকোব্যাক্টার পাইলোরি আর হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ড্রাগস গুলা, এগুলো নিয়ে কিছু কথা বলি। হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে কেন কি হয়, কেন পেপটিক আলসার ডিজিজ হয়? হেলিকোব্যাক্টার পাইলোরি কি, এটা একটা ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়া কি আমাদের বডির ফরেন সাবস্টেন্স। এই সাবস্টেন্স থেকে রক্ষা করে, এটা যখন আমাদের বডিতে ইনফেকশন তৈরি করে তখন আমাদের বডি চাইবে কি, এটা থেকে কি করতে হয়, বাঁচার জন্য চাইবে, বাঁচানোর জন্য চাইবে। তখন বাঁচাতে গিয়ে বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিলিজ করে, যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, এ ধরনের কিছু সাইটোকাইন রিলিজ করে, এই সাইটোকাইনের প্রভাবে কিছু পরিমাণে আলসারেশন হতে পারে। এছাড়া হেলিকোব্যাক্টার পাইলোরি থেকে কিছু পরিমাণে প্রোটিয়াস সিক্রেট হয়, প্রোটিয়াস আর হলো ফসফোলাইপেজ। তাহলে কি কি বললাম, হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে আমার বডির ডিফেন্স মেকানিজম থেকে কিছু কেমিক্যাল সিক্রেট হচ্ছে, যার কারণে আলসার হতে পারে। এছাড়া কি কি, এখানে হেলিকোব্যাক্টার পাইলোরি কিছু প্রোটিয়াস রিলিজ করে। প্রোটিয়াস মানে কি, প্রোটিয়াস মানে হলো যারা প্রোটিন ভেঙে দিবে, যারা প্রোটিনকে ভেঙে দিবে। আর কি, ফসফোলাইপেজ, যারা ফসফোলিপিডকে ভেঙে দিবে। আর আমরা জানি আমাদের যে কোনো বায়োলজিক্যাল মেমব্রেন কি, ফসফোলিপিড। তাহলে ফসফোলিপিডকে যেহেতু ভেঙে দিচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হবে, আমাদের যে মিউকাস মেমব্রেন এদের কন্টিনিউটিটা আর থাকবে না, অর্থাৎ পেপটিক আলসার ডিজিজ হতে পারে এক্ষেত্রে। আর একটা কাজ যেটা একদম, এরা হলো একদিকে অ্যাসিড সিক্রেশন বাড়াবে, আর কি করবে, ডিফেন্স মেকানিজমটা কমাবে, যেমন ব্লাড ফ্লো কমায় দিবে, আর কি করবে, মিউকাস সিক্রেশন, বাইকার্বনেট অ্যাসিড সিক্রেশন, এগুলো কমায় দিবে। তাহলে এইসব কারণে কি হতে পারে, হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে পেপটিক আলসার ডিজিজ হচ্ছে। তাহলে বুঝছিস এটা? Yes. তাহলে একই সাথে অনেকগুলা মেকানিজম আছে এখানে যার কারণে হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে। একদিকে ডিফেন্স মেকানিজম কমায় দিচ্ছে, যেমন ব্লাড ফ্লো কমায় দিচ্ছে, মিউকাস সিক্রেশন কমায় দিচ্ছে, অন্যদিকে অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যাচ্ছে, অন্যদিকে যে সাইটোকাইন রিলিজ হচ্ছে তার কারণে আমাদের বডিতে কি হচ্ছে, মিউকাস মেমব্রেনে ক্ষয় হচ্ছে। তাহলে এসব কারণে মেইনলি কি হচ্ছে, আলসারেশন হচ্ছে, যাকে আমরা কি বলতেছি, পেপটিক আলসার ডিজিজ বলতেছি। এছাড়া হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে আরো 3টা ডিজিজ হতে পারে, এই মানে এইসব এরিয়াতে স্টোমাকে এইসব ডিজিজ হতে পারে। কি কি, একটা তো বললাম পেপটিক আলসার ডিজিজ, আর কি কি হতে পারে, একটা হতে পারে Cancer. ক্রনিক গ্যাস্ট্রাইটিস, হ্যাঁ ক্রনিক গ্যাস্ট্রাইটিস। আরেকটা হতে পারে কার্সিনোমা, অর্থাৎ স্টোমাকের কার্সিনোমা করাতে পারে, যদিও মেকানিজমটা ডিফারেন্ট আর কি, মেকানিজম ডিফারেন্ট। এছাড়া আরেকটা ফাইনাল যেটা, ওটাকে বলা হয় গ্যাস্ট্রিক লিম্ফোমা। তাহলে পেপটিক আলসার ডিজিজ, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, কার্সিনোমা আর গ্যাস্ট্রিক লিম্ফোমা, এসব কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে হতে পারে। এই 4টা ডিজিজ, আমরা শুধুমাত্র পেপটিক আলসার ডিজিজ নিয়ে কথা বলতেছি, এই সবগুলোর কিন্তু মেকানিজম আলাদা। আচ্ছা, এবার বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডিজিজ, এটার কারণে কেন হবে, এইটার কারণে কেন পেপটিক আলসার ডিজিজ হবে। এখন আমরা একটা কোশ্চেনের আনসার দেই, স্টোমাকে তো অনেক রকম সেল আছে, এর মধ্যে কোন সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, কোন সেল থেকে? Hydrofluoric. হাইড্রোক্লোরিক G cell না? চিফ সেল। না, প্যারাটাল সেল থেকে। প্যারাটাল সেলের আরেকটা নাম হলো অক্সিনটিক সেল। এই সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়। আমি এখন যে সেলটা আঁকলাম এটা ধরে নেয় প্যারাটাল সেল। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনের মেকানিজমটা কি, মেকানিজমটা হলো, এই যে প্যারাটাল সেলের 4 ধরনের রিসেপ্টর থাকে। একটা রিসেপ্টর হলো জি রিসেপ্টর, অর্থাৎ গ্যাস্ট্রিন রিসেপ্টর, একটু আগে যে বললাম, অর্থাৎ গ্যাস্ট্রিন যে জি সেল, যেটা জি সেল থেকে কি সিক্রেট হচ্ছে, গ্যাস্ট্রিন সিক্রেট হচ্ছে। গ্যাস্ট্রিনটা যখন এই রিসেপ্টরের সাথে
মানে প্যারাটাল সেল গ্যাস্ট্রিন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তখন কি হবে, প্যারাটাল সেল থেকে গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেট হবে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে। আর কি কি রিসেপ্টর থাকে এখানে, একটা হলো মাসকারেনিক রিসেপ্টর, অর্থাৎ অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর আর কি, মাসকারেনিক 3 রিসেপ্টর থাকে এখানে। আচ্ছা, আর কি কি রিসেপ্টর থাকে, একটা হলো হিস্টামিন 2 রিসেপ্টর থাকে, হিস্টামিন 2, অর্থাৎ এখানে যদি হিস্টামিন এসে বাইন্ড করে কি সিক্রেট হবে, যদি এই রিসেপ্টরের সাথে হিস্টামিন এসে বাইন্ড করে কি সিক্রেট হবে, বল। গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেট হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে আর কি। তাহলে বুঝছিস, এই জিনিসটা বুঝছিস, হাইড্রোক্লোরিক। আমি এখন যে কথাটা বললাম, আরেকবার বলো একটু। আমি বললাম স্টোমাকের প্যারাটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়। এখন প্যারাটাল সেল, প্রত্যেকটা সেলে কিছু পরিমাণ রিসেপ্টর থাকে, রিসেপ্টর কি, যারা কোনো কিছু রিসিভ করবে এবং রিসিভ করে নিজের মধ্যে কিছু চেঞ্জ ঘটাবে। তাহলে এখানে কি কি রিসেপ্টর থাকে, আমি বললাম প্রথমে গ্যাস্ট্রিন রিসেপ্টর, অর্থাৎ জি রিসেপ্টর, অর্থাৎ এখানে যদি গ্যাস্ট্রিন এসে বাইন্ড করে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে, ভিতরে চেঞ্জ হবে, যার কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে। আর কি বললাম, অ্যাসিটাইলকোলিন, আমরা তো জানি অ্যাসিটাইলকোলিন কি, ভেগাস না। অ্যাসিটাইলকোলিনের জিআইটি তে ফাংশন কি, জিআইটি তে ফাংশন হলো ডাইজেশন বাড়াবে, জিআইটি তে ফাংশন হলো ডাইজেশন বাড়াবে, অর্থাৎ প্যারাসিম্পথেটিক সিস্টেমে যা কিছু হচ্ছে তা হবে। তাহলে অ্যাসিটাইলকোলিন এসে যদি এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে তাহলে কি হবে, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেট হবে। আর ফাইনালি যেটা বললাম কি রিসেপ্টর, হিস্টামিন রিসেপ্টর, হিস্টামিন যদি এসে বাইন্ড করে হিস্টামিন 2 রিসেপ্টরের সাথে, তাইলেও হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে। এই তিনটে জিনিস বুঝছিস? হ্যাঁ, বাকিরা? বুঝছি। আচ্ছা, এবার নাকি একসাথে বাইন্ড করবে না না, নাকি যখন মানে যেটা এই যখন যেটা এরকম? তখন যেটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার কাহিনীটা কি, আমি তো রিসেপ্টর গুলোর কথা বললাম, রিসেপ্টর গুলোর কথা বললাম, তাহলে আমি একদম ইজিলি বলি তোদেরকে, যেহেতু রিসেপ্টর নিয়ে অনেক কথা চলে আসে, বলতেছি না আমি এগুলা। তাহলে ধর এই তিনটা রিসেপ্টরের যে কোনো একটা অ্যাক্টিভেট হলে কাহিনীটা কি হবে, কাহিনীটা হবে হলো ভিতরে কিছু মেকানিজম হবে, ভিতরে একটা মেকানিজমের চেইন হবে। এই চেইনের কারণে আলটিমেটলি একটা ফাইনাল চেঞ্জ হলো, এই সেলের ভিতরে যে পানি আছে তার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে কি তৈরি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। কার্বনিক অ্যাসিডটা আবার কার্বনিক অ্যানহাইড্রেস এর প্রভাবে ভাঙবে, ভেঙে কিসে কনভার্ট হবে, একটা হলো প্রোটনে কনভার্ট হবে, প্রোটনে, আরেকটা কি বাইকার্বনেটে কনভার্ট হবে, বাইকার্বনেট। এই প্রোটনটা কি করবে, লুমিনাল যে বর্ডার, অর্থাৎ লুমিনের দিকে যে সারফেস আছে, প্রত্যেক সেলের তো কিছু সারফেস আছে, বেসোলেটারাল সারফেস আর হলো লুমিনাল সারফেস, লুমেন দিকে যে সারফেস আছে ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সিক্রেট হয়ে যাবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে যে তৈরি হলো ওটা সিক্রেট হচ্ছে, তৈরি হবে আবার সিক্রেট হচ্ছে, সিক্রেট হবে, একটা চ্যানেল থাকে, অর্থাৎ সিক্রেট হওয়ার জন্য তো একটা মাধ্যম লাগবে বা চ্যানেল লাগবে বা একটা গেট লাগবে। এই চ্যানেলটার নাম হলো একটা পাম্প আর কি, পাম্পটার নাম হলো প্রোটন পটাশিয়াম এটিপিএস পাম্প, অর্থাৎ এখানে এটিপি খরচ হবে, এটিপি ভাঙবে এবং এটিপির প্রভাবে কি হবে, প্রোটনটা রিলিজ হবে। তাহলে বুঝছিস জিনিসটা? তাহলে আবার একটু ব্রিফ করে, এই তিনটা সেলের যে কোনো একটা যদি অ্যাক্টিভেট হয় তাহলে ভিতরে জাস্ট অনেকগুলো কাহিনী হবে, কাহিনীর আলটিমেট রেজাল্টটা কি, আলটিমেট রেজাল্টটা হলো প্রোটন তৈরি হবে, সেলের ভিতরে প্রোটন তৈরি হবে। এই প্রোটনটা লুমিনার বর্ডার দিয়ে বের হয়ে চলে আসবে এবং কোন চ্যানেল দিয়ে বের হবে, প্রোটন পাম্প দিয়ে বের হবে। এবার চ্যানেলটার নাম কি, প্রোটন পাম্প। তাহলে এটুকু আশা করি বুঝছিস তোরা। তাহলে এবার বুঝতে পারতেছি যাদের ধর পেপটিক আলসার ডিজিজ আছে, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা যাদের আছে, আমরা কি খাই, আমরা ওই যে সেকলো খাই না, সেকলো সার্জাল এগুলাই তো খাই, ম্যাক্সিলো এসব খাচ্ছে। তাহলে ওই ওষুধগুলো কি করে, ওষুধগুলো মেনলি হলো প্রোটন পাম্প ইনহিবিটর, ওষুধগুলো এসে কি করে, এই পাম্পটাকে ইনহিবিট করে দেয়। তাহলে পাম্পটা যদি ইনহিবিট হয়ে যায়, এখানে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি হোক, মানে প্রোটন তৈরি হোক সমস্যা নাই, কিন্তু প্রোটন তৈরি হয়ে বের হতে তো পারতেছে না, রুমেনে তো আসতে পারতেছে না। তাহলে এইভাবেই এরা আমাদেরকে কি করতেছে, রক্ষা করতেছে, এই ওষুধগুলো এভাবে কাজ করে। তাহলে আশা করি বুঝতে পারছিস। খানিকটা সাইলেন্ট হয়ে গেল, লাস্ট একটু কথা শুনতে পাই নাই। কি করতে, কি শুনিস, আমি বলছি হলো আমরা যেসব ওষুধ খাই গ্যাস্ট্রিকের ওষুধ, যেমন ওমিপ্রাজল, এসিমোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, পেন্টোপ্রাজল, এই ওষুধগুলো কি করে, এই ওষুধগুলো হলো প্রোটন যে পাম্পটা, এই যে প্রোটন পাম্পটা যার কারণে প্রোটন রিলিজ হয়েছিল, এই প্রোটন পাম্পটাকে গিয়ে ইনহিবিট করে দেয়। এটাকে যদি ইনহিবিট করে দেয় প্রোটন আর রিলিজ হতে পারবে না, প্রোটন যদি রিলিজ হতে না পারে ফার্দার কি হবে না, আমার ফার্দার যদি প্রোটন রিলিজ হতে না পারে গ্যাস্ট্রিক আলসারের যে পেইনটা বা গ্যাস্ট্রিক আলসার যে ফিউচার যে প্রগনোসিসটা বা ফিউচারে যে আরো বৃদ্ধি পাবে, এটা তো আর হচ্ছে না। তাহলে এইভাবে আমাদেরকে রক্ষা করতেছে এই ওষুধগুলা, বুঝছিস এবার? হ্যাঁ, আচ্ছা, এবার আমি তো কি কি মেকানিজমটা ওষুধ খাওয়া হয়? বলবো, এটা আমি নেক্সট যে সেশনটা করবো ওখানে ওষুধগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ।
সবগুলো ওষুধ নিয়ে ইনশাল্লাহ কথা বলবো যেগুলো আমি জানি আর কি। আচ্ছা, ফাইনাল যে কথাটা, ওই যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি যে ডিজিজটা, সরি নন কি বলছি, এনএসএড যেগুলা মানে ড্রাগ যেগুলো এনএসএড, এদের কারণে কেন পেপটিক আলসার ডিজিজ হবে? কারণটা হলো কি বললাম, প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিন ফাংশন যে বললাম, এটা কি করে বলতো, রিভাইজ কর মনে এইচ থাক। প্লাস সিক্রেট, প্রোটন কমায়, সিক্রেট। মানে প্রোটন সিক্রেট, অর্থাৎ এটা কি মেইন ফাংশন হলো, এটা কি করে মিউকাস সিক্রেশনটাকে বাড়ায় আর কি, মানে প্রোটেক্টিভ সিস্টেমটাকে এনফোর্স করে। এখন যারা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি যে ড্রাগ গুলা এগুলা খায়, এদের মেন ফাংশনই হলো প্রোস্টাগ্ল্যান্ডিনকে কাজ করতে না দেওয়া বা প্রোস্টাগ্ল্যান্ডিনকে তৈরি হতে না দেওয়া। অর্থাৎ এই ওষুধগুলা প্রোস্টাগ্ল্যান্ডিনকে তৈরি হতেই দিচ্ছে না। ওইদিকে প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন হলো স্টোমাকের মিউকাস সিক্রেশন বাড়ানো, মিউকাস সিক্রেশন বাড়ানো অর্থাৎ প্রোটেকশন দেওয়া। প্রোস্টাগ্ল্যান্ডিন যদি কাজ করতে না পারে এই ওষুধের কারণে, তাহলে মিউকাস তো কি করতে পারতেছে না, সিক্রেট হচ্ছে না এনাফ পরিমাণে। মিউকাস যদি সিক্রেট হতে না পারে, তাহলে আমরা একটু আগে যে কথাটা বললাম, দুইটা সিস্টেম, অর্থাৎ একটা হলো অ্যাসিড সিক্রেশন মেকানিজম আর একটা হলো প্রোটেক্টিভ মেকানিজম, দুইটার মধ্যে কি অ্যাসিড সিক্রেশন যে মেকানিজমটা ওটা আপার হ্যান্ড লাভ করবে না, ওটা বেশি বেশি কাজ করবে। তাহলে বেশি বেশি অ্যাসিড যখন সিক্রেট হবে, ওটাকে টেক্কা দেওয়ার কেউ নাই, তাহলে বেশি বেশি অ্যাসিড সিক্রেশন, বেশি বেশি আলসারেশন হবে, মানে বেশি বেশি মিউকাস অ্যাব্রেশন হবে এবং আলসারেশন হবে আলটিমেটলি। তাহলে এই কারণে মেইনলি কি হয়, এই ওষুধের কারণে আলসারেশনটা হয়, পেপটিক আলসার ডিজিজ এই ওষুধের কারণে, এই কারণে হচ্ছে। তাহলে এই ওষুধের কারণে কেন পেপটিক আলসার ডিজিজ হচ্ছে বলতে পারবি? হ্যাঁ, আচ্ছা, তাহলে যাদেরকে এই ওষুধগুলো খেতে দেওয়া হয়, যেমন ধর এসপিরিন অথবা ক্লোপিডোগ্রেল, এছাড়া আরো কিছু ওষুধ আছে যেমন মনে পড়তেছে না, এই ওষুধগুলো যাদেরকে খেতে দেওয়া হয়, যেমন আছে কি বল রোলেক, যাতে ব্যথার কারণে রোলেক আছে, এই ওষুধগুলো যারা খায় ওদেরকে অবশ্যই কি দিতে হবে বলতো? ওই ব্যথার ওষুধটা দিলে হবে না, সাথে অবশ্যই তাকে কি দিতে হবে, পিপিআই দিতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর অবশ্যই দিতে হবে, এটা ফরজ। যদি না দেয় তাহলে বেশি বেশি, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন যদি সিক্রেট না হয়, তাহলে বেশি বেশি কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে, মানে প্রয়োজনের তুলনায় বা প্রপোর্শনের তুলনায় বেশি বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে, যার কারণে আলসারেশন হতে পারে। তাহলে একটা জিনিস জেনে রাখ, যাদেরকে এনএসএড দেয়, এসপিরিন, ক্লোপিডোগ্রেল, রোলেক যা কিছু আছে, এদের যদি এগুলো খায়, এদের সাথে কি খেতে হবে, প্রোটন পাম্প ইনহিবিটর অবশ্যই খেতে হবে। তাহলে আজকে যা কিছু বলছি তো মানে বোঝা গেছে কিনা, মানে গল্পের মতো কিনা, মুখস্থ আছে কিছু, আমি যা জানি আচ্ছা, তা এই বলছি আর কি। প্রোস্টাগ্ল্যান্ডিন জিনিসটা কি যদি আমাকে একটু বলতে, আমি ভুলে গেছি। প্রোস্টাগ্ল্যান্ডিন হলো একটা হলো, কি বলবো তোর, এটা কি কি বলে জানো, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে সিক্রেট হয় আর কি। এটা আমাদের যে ফসফোলিপিড আছে না, প্রত্যেকটা সেলের যে মেমব্রেন, ওগুলো ফসফোলিপিড দিয়ে তৈরি। এই আচ্ছা ফসফোলিপিড থেকে আরেকটা, ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড সিক্রেট হয়, তৈরি হয় এখান থেকে। আচ্ছা এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে এগুলো আসে আর কি, প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো আসে। প্রোস্টাগ্ল্যান্ডিন আচ্ছা আচ্ছা এদেরকে বলা হয় ইকোসাইনয়েডস, ইকোসাইনয়েডস হ্যাঁ, ওই তো শুধুমাত্র এই তো প্রোস্টাগ্ল্যান্ডিন না, ইকোসাইনয়েডস এর মধ্যে আরো অনেক কিছু আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, প্রোস্টাসাইক্লিন আছে, লিউকোট্রিন আছে, লাইপোক্সিন আছে, অনেক কিছু আছে। তাহলে আপাতত এটা জানা, এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে ধরে রাখতে। তাহলে বুঝছিস আজকের ক্লাসটা ক্লিয়ার হয়েছে? আমি যতটুকু জানি বা আরো ইজি করে বলছি আর কি, আরো অনেক কথা আছে এগুলো, এত কিছু বলার আশা করি দরকার নেই, ফিউচারে জানবো আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। তাইলে জোলিঞ্জার এলিসন সিনড্রোমে কি হবে, এবার আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বল কেউ একজন, আমি কিন্তু বলছি জোলিঞ্জার এলিসন সিনড্রোমে কি হবে। বল বল বল। জোলিন প্যারাইটাল সেলে টিউমার হবে। না না, গ্যাস্ট্রিন জি সেলে টিউমার হবে, জি সেলে, আচ্ছা। জি সেলে টিউমার, জি অর্থাৎ সেলে, টিউমার মানে জি কি? সেলে টিউমার হলে গ্যাস্ট্রিন বেশি সিক্রেট করবে। হ্যাঁ, তারপর প্যারাইটাল গ্যাস্ট্রিন সেলের সিক্রেট ফাংশন কি? করলে হ্যাঁ, তারপর বল। হচ্ছে প্যারাইটাল সেল রিসেপ্টরের যে তোর এখানে ইয়ে করবে, বাইন্ড করলে তোর এখানে এই বেশি বেশি প্রোটন তৈরি হবে আর বেশি বেশি প্রোটন সিক্রেট হবে। হ্যাঁ, এটাই এটাই তো মেকানিজম। নাকি? হ্যাঁ, তাহলে এই, তাহলে বোঝা যাচ্ছে জোলিঞ্জার এলিসন সিনড্রোমে অনেক বেশি পরিমাণ কি হবে, আলসারেশন হবে। আর এখানে আলসারেশনটা নাকি পুরো জিআইডিতে হয়, এটুকু জানি আর কি, যেটুকু জানি ওটুকু বললাম। আচ্ছা, আর যাদের ধর হিস্টামিন, যাদের ধর বেশি বেশি হিস্টামিন রিলিজ হচ্ছে, তাদের কি হতে পারে, এই আলসারেশন হতে পারে, বুঝতে পারছি সেটা। তাহলে এটা এখানে শেষ করি তাহলে, ঠিক হিস্টামিন আছে? কেন হয়? হিস্টামিন হলে কেন হয় এরকম বলতো? ওই যে ইসলামিক ওই যে রিসেপ্টর আছে বললাম, না, প্যারাইটাল সেলে তো 3টা রিসেপ্টরই থাকে, ও একটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
এই যে মেইন জিনিসটা এখানে, মানে এরা স্টিমুলেট এই তিনটা যে কোনো একটা যদি আপার হ্যান্ড লাভ করে তাহলেই হবে। হিস্টামিন কখন বেড়ে যাবে? এত কিছু তো জানি না আমি, ও, এত কিছু আচ্ছা। তো জানা না আমার। একটা জিনিস বলতে পারি, ওটা হলো কিছু ড্রাগ আছে, কিছু ইনফ্লামেশন হলে কি হিস্টামিন বাড়ে? ইনফ্লামেশন, হ্যাঁ বাড়ে তো, ইনফ্লামেশনও হিস্টামিন বাড়ে, বিশেষ করে যাদের টাইপ 1 হাইপার আচ্ছা, সেনসিটিভিটি হয় না, যেমন অ্যাজমা, হ্যাঁ। অ্যাজমা যাদের আছে ওদের হয়। হিস্টামিন কি blood হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরি কিভাবে করে একটু আবার একটু বলতো। হেলিকোব্যাকটেরিয়াল পাইলোরি কিভাবে ইয়ে করে? আচ্ছা আমি একদম ইজিলি বলি, হেলিকোব্যাক্টার পাইলোরি প্রথমে কি করে, প্রথমে হলো ব্লাড ফ্লোটা কমায় দিচ্ছে, মিউট কর, ব্লাড ফ্লোটা কমায় দিচ্ছে। এখন ধর ব্লাড ফ্লোটা যদি কমায় দেয়, ব্লাড সাপ্লাইটা পাচ্ছে না, স্টোমাকের যে মিউকাস মেমব্রেন বা স্টোমাকটা ব্লাড সাপ্লাই কি পাচ্ছে, কম পাচ্ছে। এখন ব্লাড সাপ্লাই কম পাওয়া মানে কি হাইপোক্সিয়া, আলটিমেটলি কি হবে, হাইপোক্সিয়া। অক্সিজেন যদি কম পায় তাহলে এখানে কি হবে, যেখানে অক্সিজেন কম ওখানে কি হবে, টিস্যুগুলো মরে যাবে, আর টিস্যু মরে যাওয়ার কারণে কি হয়, আলসার হয়। আলসারটা হলো যেখানে টিস্যু মরে যাচ্ছে, এই টিস্যুর মরা যে অঞ্চলগুলা, ওখান থেকে টিস্যুগুলা যখন উপরে চলে আসে বা স্লাফ আউট হয়ে যায়, এটাকে আলসার বলা হয়। অর্থাৎ নেক্রোটিক টিস্যু যখন উপরে চলে আসে, স্লাফ আউট হয়, বা এটাকে কি বলা হয়, বা চলে আসে আর কি, স্লাফ আউট হলে তখন এটাকে আলসার বলা হয়। তাহলে প্রথম মেকানিজম কি বললাম, ব্লাড ফ্লো কমে যাচ্ছে। এছাড়া আর কিছু পরিমাণে হেলিকোব্যাক্টার পাইলোরি যখন ইনফেকশন হয়, তখন আমাদের বডি থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়, এই কেমিক্যাল গুলোর কারণেও কিছু পরিমাণে অ্যাব্রেশন হয়, কিছু পরিমাণে ক্ষত হয়। এছাড়া এখানে আরেকটা হেলিকোব্যাক্টার পাইলোরির কারণে একটা জিনিস সিক্রেট হয়, ওটা হলো ফসফোলাইপেজ। ফসফোলাইপেজের কাজ কি, এটা হলো ফসফোলিপিডকে ভেঙে দেয়। এখন ফসফোলিপিড কই থাকে, ফসফোলিপিড হলো আমাদের সেল মেমব্রেন, তো ফসফোলিপিড এখানে যে সেলগুলো আছে সবগুলোতে ফসফোলিপিড দিয়ে তৈরি, সেলের মেমব্রেন গুলা। তাহলে ফসফোলাইপেজ হলো ফসফোলিপিডটাকে যদি ভেঙে দেয়, তাহলে সেলগুলা কি, এখানে যে মিউকাস যে সেলগুলো আছে, মিউকাসের যে সেলগুলো এপিথেলিয়াল সেল, এগুলো ধ্বংস হয়ে যাবে না। ফসফোলাইপেজ কি হেলিকোব্যাক্টর সিক্রেট করে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা প্রোটিয়াজে সিক্রেট করে। তাহলে ফসফোলাইপেজ যদি সিক্রেট হয়, তাহলে আলটিমেটলি এখানে যে ফসফোলিপিড আছে এগুলো ধ্বংস হচ্ছে, আলটিমেটলি সেলগুলো যে ধ্বংস হচ্ছে। তাহলে সেলগুলো ধ্বংস হওয়া মানে কি, নেক্রোসিস হওয়া। আর নেক্রোসিস হওয়া মানে কি, নেক্রোসিস থেকে আলসার হয়। তাহলে বুঝছিস তো। আরফাত আর কতক্ষণ আছে দেখতো এই মিটিংটা? এখনো নোটিফিকেশন জানায় নাই তারা। আমার মনে হয় আমরা আরো 5 থেকে 7 মিনিট পাবো, কারণ আমি রেকর্ডিং স্টার্ট করছি 30 মিনিটস হয়ে গেছে, 5 মিনিট পাবো হয়তো। আচ্ছা আমি তাহলে শেষ করে দিই, আর নেক্সট গুলা তাহলে পরের সেশনে বলবো আর কি, আস্তে আস্তে করি, সমস্যা নেই। আচ্ছা আমি তাহলে শেষ করি। হিস্টামিন কি ওই যে প্লাটিলেট না ইয়া করে, সিক্রেট করে? প্লাটিলেট, হিস্টামিন সিক্রেট করে না, না মাস্ট সেল থেকে secrete করে। বেজোফিল সিক্রেট করে মনে হয়। হ্যাঁ, বেসিক্যালি বেসোফিল আর হলো মাস্ট সেল, মেসোফিলটা তো পরে আসতেছে, আগে হলো মাস্ট সেল। মাস্ট সেল যেগুলা, মাস্ট সেল থেকে মেইনলি হিস্টামিন রিলিজ হয়। অ্যাজমা যখন পড়বে আরো ভালো করে বুঝবে হিস্টামিনের কাজ। হিস্টামিনের বহুত ফাংশন আছে, পুরো বডিতে হিস্টামিনের রিসেপ্টর আছে। আচ্ছা তাহলে এখানে শেষ করতেছি আমি, টাটা বাই বাই। আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না।